নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের একটা ভ্রমণের গল্পই শোনাবো। তবে এই ভ্রমণের গল্প আর পাঁচটা সাধারণ ভ্রমণের গল্পের মতো নয়। আজকের ভ্রমণের বিষয়টা একটু আলাদা। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব এমন একটা বিষয় যার সাথে বাংলা সাহিত্যের এক নিবিড় যোগ রয়েছে। আমরা জানি একটা সময় বাংলা সাহিত্যের আকাশে চার বন্দ্যোপাধ্যায় রাজত্ব করে গেছেন কয়েক দশক ধরে। তারা চারজন তাদের মতন করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। সেই চারজন সাহিত্যিক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। নামগুলো শুনেই আপনারা বুঝতে পারছেন তাদের অমর সাহিত্য কীর্তির কথা। এই চার বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আমি আজ শুধুমাত্র এক বন্দ্যোপাধ্যায়ের কথাই বলবো। তিনি হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার নামের সাথে কতগুলো জায়গার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যা আপনারা সকলেই জানেন, যেমন বনগাঁ, রানাঘাট, ঘাটশিলা প্রভৃতির জায়গার নাম। তবে আজকে শুধুমাত্র আপনাদের রানাঘাটের গল্পই শোনাবো, যে রানাঘাটের সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা গভীর সম্পর্ক রয়েছে। সেই বিষয়টাকেই আপনাদের সামনে আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। দরকারি কাজে রানাঘাট যেতে হয়েছিল। তা দুপুরবেলা দমদম থেকে উঠে পড়লাম রানাঘাট লোকালে। রানাঘাট মানে আমাকে এক ঝাঁক নস্টালজিয়া ঘিরে ধরে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আদর্শ হিন্দু হোটেল, হাজারি ঠাকুর, পদ্মঝি, বেচুর চক্রবর্তী, এইরকম সব নাম। আজ থেকে প্রায় 85 বছর আগে প্রকাশিত হয়েছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সারা জাগানো কালোজয়ী উপন্যাস আদর্শ হিন্দু হোটেল। উপন্যাসে দেখা যায় রানাঘাট রেলবাজারে বেচু চক্রবর্তী হোটেলে রান্নার কাজ করে হাজারি ঠাকুর। তার হাতের রান্নার এমনই গুণ যে বহু দূর দূরান্ত থেকে মানুষজন তখনকার দিনে রানাঘাটে এলে বেচু চক্রবর্তীর হোটেলে ঢুকে পড়ত শুধুমাত্র হাজারি ঠাকুরের হাতের রান্নার স্বাদ নেবে বলে। সে ছিল প্রচন্ড সৎ, পরিশ্রমী এবং কর্তব্যনিষ্ঠ। তবু তার নিত্যদিন গঞ্জনা ও বঞ্চনা সহ্য করতে হতো। বিশেষ করে হোটেলের পদ্মঝি হাজারি ঠাকুরের রান্নার সুনাম একেবারে সহ্য করতে পারত না। কারণে অকারণে হোটেল মালিক বেচু চক্রবর্তীর কাছে হাজারি ঠাকুরের নামে নিন্দেমন্দ করত। তবে বেচু চক্রবর্তী তাতে খুব একটা কান দিত না, কারণ এই হোটেলটা বলতে গেলে হাজারি ঠাকুরের রান্নার জাদুতেই চলে। দেখতে দেখতে পৌঁছে গেলাম রানাঘাট স্টেশনে। এই রানাঘাট স্টেশনের ঠিক উল্টো দিকে কিন্তু একটি হোটেল আছে যার নাম আদর্শ হিন্দু হোটেল। তবে সেই হোটেলের সঙ্গে কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেলের কোনো যোগই নেই, শুধু নামটুকু ছাড়া। শোনা যায় 1955-56 সাল নাগাদ গোপীনাথ কুণ্ডু নামে এক ব্যক্তি রানাঘাটে এই আদর্শ হিন্দু হোটেলটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন রানাঘাটের বাসিন্দা, আর সেই সময় এই উপন্যাসটি বেশ জনপ্রিয় হওয়ার কারণে তিনি যখন হোটেল ব্যবসা শুরু করবেন বলে ঠিক করলেন, তখনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার হোটেলের নাম রাখবেন আদর্শ হিন্দু হোটেল। আপনারা দেখলেন বাড়ির মাথায় আদর্শ হিন্দু হোটেল লেখা বোর্ডটি। এইবার আমরা ধীরে ধীরে হোটেলের ভেতরে প্রবেশ করব। ফিরে যাই আগের কথায়। শত দুঃখ, কষ্ট, যন্ত্রণার মাঝেও হাজারি ঠাকুর স্বপ্ন দেখত সে একটা হোটেল খুলবে, একদম নিজের হোটেল। স্বপ্নের জাল বোনা চলত শয়নে, স্বপনে, জাগরণে। সে প্রচন্ড সৎ হওয়া সত্ত্বেও কপাল দোষে চুরির দায়ে তাকে জেলে যেতে হয়েছিল। জেল থেকে বেরিয়ে সে লোকের থেকে টাকা ধার করে রানাঘাটেই খুলে ফেলেছিল একটি হোটেল, যার নাম ছিল আদর্শ হিন্দু হোটেল। হাজারি ঠাকুর তার স্বপ্ন, তার সততা, নিষ্ঠা আর পরিশ্রমের ফল পেয়েছিল সে। 1 বছরের মধ্যেই তার হোটেলটি হয়ে উঠেছিল রানাঘাটের সেরা হোটেল, আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। আর উপন্যাসের শেষে দেখা যায় মুম্বাইয়ের বিশাল এক হোটেল পরিচালনার জন্য তার ডাক পড়ে। সেই ডাকে সাড়া দিয়ে পাড়ি দেয় মুম্বাই। পেছনে পড়ে থাকে তার জীবন সংগ্রামের নানা দুঃখ, কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা, গঞ্জনা আর উত্তরণের কাহিনী। তবে তার এত উন্নতি হওয়া সত্ত্বেও সে ভোলেনি তার প্রথম জীবনের হোটেল মালিকের কথা, সেই বেচু চক্রবর্তীর কথা। মালিকের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ হাজারি ঠাকুর তার হোটেলটির পরিচালনার ভার বেচু চক্রবর্তীর হাতে সমর্পণ করে দেয়। বন্ধুরা, এই হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেলের গল্প। তবে এবারে আমরা ফিরে আসি বর্তমানে, রানাঘাটের বর্তমান আদর্শ হিন্দু হোটেলে। জেনে নিই এই হোটেল সম্পর্কে 2-4টি কথা, আর দেখে নিই এই হোটেলটা কি রকম। চলুন বন্ধুরা, ভেতরে প্রবেশ করা যাক।
হোটেলের বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে দেখা যায় উল্টো দিকে রানাঘাট রেল স্টেশনের ভবনটি। আপনারা দেখছেন রানাঘাট জংশন, রানাঘাট স্টেশনের ভবনটি। আমি এখন দাঁড়িয়ে আছি আদর্শ হিন্দু হোটেলের ভেতরে। কাউন্টারে যিনি দাদা বসে আছেন তার পরিচয়টা আমি তার মুখ থেকে শুনবো। আপনার নামটা যদি বলেন দাদা। আমার নাম স্বপন লাহিড়ী। স্বপন লাহিড়ী। এই আদর্শ হিন্দু হোটেল সম্পর্কে যদি দু একটা কথা বলেন। আমার শোনা কথা যদিও, যেটা এখানে এই বিল্ডিংটাকে এখানে ছিল না, ছিল একটু পেছনে। সেখান থেকে মডিফিকেশন হতে হতে এটা এখানে এসে দাঁড়িয়েছে। আগে এখানে কয়লার ইঞ্জিন যেটা রানাঘাটের যেটা আগে যে ইয়ে ছিল, সেই কয়লার ইঞ্জিনের ছায়ের গাদা ছিল মানে যখন স্টিম ইঞ্জিন যখন চলতো সেই সময়টা। সেইটা আস্তে আস্তে রিমডেলিং হতে আজকে এখানে এই বিল্ডিং এইখানে এসে দাঁড়িয়েছে, এই দোতলায় এসে দাঁড়িয়েছে। আর এই যে গোপীনাথ, ইনি আদর্শ হিন্দু হোটেলের প্রতিষ্ঠাতা গোপীনাথ কুণ্ডু মহাশয়। ইনি মারা গেছেন 1396 সালে। একজন কেমন রেসপন্স করে এই হোটেল সম্পর্কে বা সেই মেমোরি সম্পর্কে, সেই নস্টালজিয়া সম্পর্কে? বছর 8 ধরে। আচ্ছা, তার আগের ব্যাপারটা আমি ঠিক আমার জানা নেই, কিন্তু আমার থাকাকালীন অনেকে এসেছিলেন। যেমন রিসেন্ট মীর এসেছিলেন, আচ্ছা এসেছিলেন বছর খানিক হয়নি, তার আগে আচ্ছা এসেছিলেন। তারপরে আরো অনেকে আসেন। আসলে এই হোটেলের নামটার সঙ্গে একটা নস্টালজিয়া কাজ করছে, তো বাঙালির সেন্টিমেন্ট কাজ করছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সেই ব্যাপারটার জন্য ছবি দেখেছি আপনাদের এখানে। যা খুব ভালো লাগলো। আপনাদের প্রথম যে বোর্ড ছিল, এটা 5 মিনিট যে বোর্ডটা ছিল, এই হোটেলটার বয়স কত মোটামুটি আপনার ধারণা অনুযায়ী? মানে 65 থেকে 70। 65 থেকে 70 বছর হোটেলটা বয়স। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চলে গেছেন 1950 সালে, কিন্তু রেখে গেছেন তার কালোজয়ী সাহিত্য কীর্তি। তার মধ্যে অন্যতম আদর্শ হিন্দু হোটেল। দেখে গেছেন এই হোটেলের বিভিন্ন চরিত্রকে, হাজারি ঠাকুর, পদ্মঝি, বেজু চক্রবর্তী, এইরকম আরো অনেক চরিত্র। তবে আজকের আদর্শ হিন্দু হোটেলের সাথে তখনকার আদর্শ হিন্দু হোটেলের মিল খুঁজতে যাওয়াটা সম্পূর্ণ অর্থহীন। বাঙালি বড় নস্টালজিয়া নিয়ে সে বেঁচে থাকতে চায়। তাই তো মানুষ আজও রানাঘাটে একটু ভালো পরিবেশে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দুপুরের খাওয়া কি রাতের খাওয়া সারতে চলে আসেন এই হোটেলে। তবে সময়ের দাবি মেনে এই হোটেলেও এখন তৈরি হচ্ছে চাইনিজ, কন্টিনেন্টাল এবং তন্দুরি ডিশ। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই রকম আরো নানান আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।